Good morning, Good morning, everyone. everyone. Hello, myself Hello, myself Arjun Shah, Aryav Shah, Doctor and Head of Consultant, Head of Selective Peculiar, Selective Here, and I am a final and I year am a medical final year student medical student at at Sommalani, Sammalani, Dr. Sommalani Medical Dr. College and Sammalani Medical Hospital. College and Hospital. Is Is hypertension. hypertension. Hypertension or high blood Hypertension or pressure, high as we blood know, pressure, as we is a know, long-term is a medical long-term condition medical in condition which the blood in pressure which in the the blood artery pressure in is the artery is constantly elevated. constantly elevated. So, So, proceeding with this proceeding with topic, this the topic, first speaker of first the day speaker of is the day Tatal is Tatal Aziz. নমস্কার, আমি তাতাল আজিজ, বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের অন্তিম বর্ষের ছাত্র। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো যে হাইপার টেনশন। এই টার্মটা আমরা সকলেই জানি। তো হাইপার টেনশন ব্যাপারটা কি সেটা বোঝার আগে আমাদের জানতে হবে যে ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ জিনিসটা কি। না, আমাদের শরীরে যে রক্ত বাহুগুলো আছে তার মধ্যে যেগুলো ধমনী, সেই ধমনীর মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হচ্ছে তখন সেই ধমনীর দেয়াল অর্থাৎ আর্টারিয়াল ওয়াল বরাবর একটা পার্শ্বচাপ বা ল্যাটারাল প্রেসার। এই যে ল্যাটারাল প্রেসার, এটাকেই বলি হচ্ছে আমরা ব্লাড প্রেসার। আর এই ব্লাড প্রেসার যখন নর্মাল ভ্যালু থেকে অনেক বেশি হয়ে যায় সেটাকেই চলতি কথা আমরা হাইপার টেনশন, এবং সেটার ভ্যালুটা হচ্ছে 140/90 মিলিমিটার এইচজি যদি ক্রস করে যায় সেটাকে আমরা বলি হাইপার টেনশন। তো এবার এই 140/90 মিলিমিটার এই যে ব্যাপারটা কি সেটা নিয়ে আমি পরে আসছি। তার আগে বলি যে হাইপার টেনশন ব্যাপারটা এত ইম্পর্টেন্ট কেন। না, এই হাইপার টেনশনের জন্য কিন্তু করোনারি হার্ট ডিজিজ, স্ট্রোক এবং অন্যান্য অনেক ভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে সমস্ত হার্টের পেশেন্ট আছে 20-50% ডেথ হয় শুধুমাত্র এই হাইপার টেনশন থাকার কারণে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইপার টেনশন নিয়ে সচেতন হওয়াটা কতটা জরুরি। এবার হাইপার টেনশন নিয়ে বলার জন্য আমি প্রথমেই বলবো যে কিছু ক্লাসিফিকেশন, হাইপার টেনশন ক্লাসিফিকেশন। তার আগে বলি যে হাইপার টেনশন আমরা কিভাবে, ব্লাড প্রেশার আমরা কিভাবে মাপি সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে স্পিগমোম্যানোমিটার আপনাদের অনেকের বাড়িতেই নিশ্চয়ই আছে। স্পিগমোম্যানোমিটার আমরা দুটো জিনিস দেখি, এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশারটা কি? সিস্টোলিক হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডের যে নিলয় অর্থাৎ ভেন্ট্রিকেল আছে সেটা যখন সংকুচিত হচ্ছে তখন যে প্রেশারটা পাচ্ছি সেটাকে বলছি সিস্টোলিক ব্লাড প্রেশার। আর সেটা যখন প্রসারিত হচ্ছে সেটাকে বলছি, তখন যে ব্লাড প্রেশার পাচ্ছি সেটাকে বলছি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এবারে সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ভ্যালুর উপর বেশ করে আমরা ব্লাড প্রেশারকে কতগুলো ভাগে ভাগ করছি, বিভিন্ন ধরনের কন্ডিশন আছে। এবার সেই কন্ডিশন গুলো আপনাদের বলবো এবং তার ভ্যালু গুলোও বলবো, কারণ অনেকেই ব্লাড প্রেশার মাপতেও জানেন এবং সেই ভ্যালু গুলো জানা থাকলে বুঝতে পারবেন যে হাইপারটেনশন হচ্ছে কি হচ্ছে না। তো প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে অপটিমাল কন্ডিশন। অপটিমাল কন্ডিশন কখন বলবো? না, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার less than 120 millimeter Hg and diastolic blood pressure less than 80 millimeter of mercury by Hg, তখন সেটাকে হচ্ছে অপটিমাল কন্ডিশন। না হচ্ছে নর্মাল। নর্মাল হচ্ছে সিস্টোলিক 120 to 120 millimeter 129 millimeter of Hg and the diastolic is 80 to 84 millimeter of Hg। এটা হচ্ছে নর্মাল। আর তারপরে আসছে হচ্ছে হাই নর্মাল, মানে এটাও নর্মাল কিন্তু নর্মালের থেকে একটু উপরে। সেটা কি? সেটার ভ্যালু হচ্ছে যে 130 to 139 systolic blood pressure and diastolic blood pressure is 85 to 89। এখন অবধি যে যে ভ্যালু গুলো বললাম সেগুলো সবটাই কিন্তু নর্মাল, এর মধ্যে কোনো অ্যাবনর্মালিটি নেই। কিন্তু পরের যেগুলো বলবো সেগুলো আমরা এবার হাইপার টেনশনে আসছি। হাইপার টেনশনের অনেকগুলো গ্রেডিং হয়, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 হাইপার টেনশন কখন বলবো? না, যখন সিস্টোলিক ব্লাড প্রেশারের ভ্যালু হবে 140 to 159 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ভ্যালু থাকবে 90 to 99 মিলিমিটার অফ Hg। গ্রেড 2 হাইপারটেনশন হচ্ছে যে যখন সিস্টোলিক ব্লাড প্রেশারের ভ্যালু 160 to 179 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের ভ্যালু 100 to 109। এটা হচ্ছে গ্রেড 2 হাইপারটেনশন। এইবার হচ্ছে আসছে গ্রেড 3 হাইপারটেনশন, যেটা হচ্ছে খুবই সিভিয়ার কন্ডিশন। সেটা হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার greater than 180 millimeter of Hg and diastolic blood pressure
গ্রেটার দেন 110 মিলিমিটার অফ মেরকুরি। এগুলো বললাম কারণ এই ভ্যালুগুলো আপনাদের জানা দরকার ব্লাড প্রেশার যখন মাপবেন তখন। আরেক ধরনের হাইপারটেনশন হয় যেখানে হচ্ছে শুধুমাত্র সিস্টোলিক ব্লাড প্রেশারটাই বাড়ে, ডায়াস্টোলিকটা কিন্তু বাড়ে না, সেটাকে বলছি আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। সেক্ষেত্রে প্রেশারটা কত থাকে না, সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর উপর থাকে আর ডায়াস্টোলিকটা 90 মিলিমিটার অফ মেরকুরি নিচেই থাকে। এইবার হাইপারটেনশনের অনেক কারণ আছে, এবার কারণের উপর ভিত্তি করে হাইপারটেনশনকে আমরা দুভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে এসেনশিয়াল বা প্রাইমারি হাইপারটেনশন, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে প্রাইমারি আর এসেনশিয়াল হাইপারটেনশন কি। না, হাইপারটেনশনের যখন আমরা কারণটা বুঝতে পারছি না যে এক্স্যাক্ট কি কারণে আমার হাইপারটেনশন হচ্ছে, সেইটাকে বলছি আমরা প্রাইমারি আর এসেনশিয়াল হাইপারটেনশন। আর আমাদের চারপাশে যত প্রেসারের রুগী আছে আমরা বলি তার বেশিরভাগই কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশনের মধ্যেই পড়ে এবং 90% এটা সংখ্যা হচ্ছে 90%। এটা এক্স্যাক্ট আমরা কোনো কারণ আমরা ধরতে পারি না, বিভিন্ন ফ্যাক্টর একসাথে রোল প্লে করে আর কি এক্ষেত্রে। যেমন হচ্ছে যে ওবেসিটি হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে আনহেলদি ডায়েটের জন্য হতে পারে, ঠিক আছে, অনেক ধরনের ফ্যাক্টর একসাথে কাজ করে। তারপরে সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা হচ্ছে এক্স্যাক্ট কজটা আমরা জানি যে এই রোগটার জন্যই হাইপারটেনশন হচ্ছে। ওকে, তো এই ধরনের এটা কিন্তু 10%, যত হাইপারটেনশনের পেশেন্ট আছে মাত্র 10%-এর ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্ট এই কারণে হাইপারটেনশন হচ্ছে। সেরকম কিছু কিছু রোগের নাম যেমন আমি বলছি গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, ঠিক আছে, তারপর আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি কোনো টিউমার থাকে তাহলে হতে পারে, যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খান তাদের ক্ষেত্রে হতে পারে। এইগুলো সবগুলো হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এবার নেক্সট আপনাদের একটা মজার ঘটনা বলবো, সেটা হচ্ছে যে রুল অফ হাবস। এটা 1970 সালে ডেভেলপড কান্ট্রিজ যেমন আমেরিকার মতো দেশে করা হয়েছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে টোটাল পপুলেশনে যতজনের হাইপারটেনশন অ্যাকচুয়ালি আছে তার কেবলমাত্র অর্ধেক লোক জানেন যে তার হাইপারটেনশন আছে। এবার এই যে অর্ধেক লোক জানেন তার আবার অর্ধেক লোক চিকিৎসা করান হাইপারটেনশন, আবার এই যে অর্ধেক লোক যারা চিকিৎসা করান তার অর্ধেক লোক হচ্ছে সঠিকভাবে চিকিৎসা করান। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা হাইপারটেনশনের ব্যাপারে একদমই সচেতন নেই। ব্যাপারটা সঠিকভাবে চিকিৎসা মানে কিরকম, এই ধরুন যে একজন রুটিন চেক আপ করাতে গেছেন, তারপরে তার প্রেশার হাই দেখা গেছে, ব্লাড প্রেশার হাই, ডাক্তারবাবু তাকে ওষুধ দিয়েছেন, অ্যান্টি হাইপারটেনসিভ দিয়েছেন, তারপরে দেখা গেল তার প্রেশার কমেছে, কিন্তু তারপরে উনি আর কোনো ফলো আপ করাননি, রাইট? তারপরে ফলে আবার তার দেখা গেছে হাইপারটেনশনের বিভিন্ন রকম প্রবলেম হয়েছে। তো এইটাকে বলা হচ্ছে অ্যাডেকুয়েট চিকিৎসা না হওয়া। এরকমই পেশেন্ট মানে বেশি হয় আর কি। আমাদের এই ব্যাপারে সচেতন হওয়াটা উচিত। তারপরে আসছি যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর নিয়ে, অর্থাৎ কি কি ফ্যাক্টর একসাথে ভূমিকা পালন করে এই হাইপারটেনশন হওয়ার জন্য। এই রিস্ক ফ্যাক্টর গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে নন মডিফাইবল আর একটা হলো মডিফাইবল। নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর মানে সেগুলো যেগুলোকে আমরা কোনোভাবে মডিফাই করতে পারবো না আমরা নিজেদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে। আর মডিফাইবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে হ্যাঁ আমরা চেঞ্জ করতে পারি এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলোকে যাতে আমাদের হাইপারটেনশন ডেভেলপ না করে বলে। ঠিক আছে, আমি নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর খুব একটা কাজের নয় বলা, তবুও আমি বলছি কারণ এটা পুরোটাই আলোচনার যেহেতু বিষয়, জানিয়ে রাখা ভালো যে কি কি নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে। প্রথমে হচ্ছে যে এজ, অর্থাৎ বয়স। বয়স বাড়ার সাথে সাথে ব্লাড প্রেশার বাড়ে এবং হ্যাঁ আমরা এটা দেখেছি খুব কমন যে বয়স্ক রোগীদের প্রেশার বেশি হয়। তারপর হচ্ছে জেন্ডার। জেন্ডার হচ্ছে খুব অল্প বয়সে, ছোট বয়সে কিন্তু ছেলে আর মেয়ের মধ্যে ব্লাড প্রেশারের খুব একটা ডিফারেন্স দেখা যায় না, কিন্তু যখনই বয়স সন্ধি পার হয় অ্যাডালসেন্সে তখন দেখা যায় যে অ্যাভারেজ করে দেখা গেছে যে ছেলেদের ব্লাড প্রেশার মেয়েদের তুলনায় বেশি হয়। তারপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। তো হাইপারটেনশনে কি কোনো জেনেটিক ফ্যাক্টর আছে, এটা নিয়ে এখনো রিসার্চ চলছে। সেক্ষেত্রে দেখা গেছে যে প্যারেন্টস যদি হাইপারটেনসিভ হয় তার যারা সন্তান সন্ততি হবে তাদের ক্ষেত্রে হাইপারটেনশন ভবিষ্যতে হওয়ার চান্স কিন্তু 45%। ইয়েস, 45%। এই যখন পরীক্ষাটা করা হয়েছিল তারপর বোঝা গেছে যে হ্যাঁ হাইপারটেনশনে
একটা জেনেটিক ফ্যাক্টর কিন্তু কাজ করে। এক্স্যাক্টলি কি কি জিনস ইনভলভ এই হাইপারটেনশন মানে জেনেটিক কজের জন্য, সেটা কিন্তু এখন আবিষ্কার হয়নি, রিসার্চ চলছে, কিন্তু একটা বোঝা গেছে যে হ্যাঁ হাইপারটেনশনের একটা বড় জেনেটিক ফ্যাক্টর রোল প্লে করে। তারপর নেক্সট হচ্ছে এথনিসিটি। এথনিসিটির ব্যাপারে বিশেষ কিছু না, যেমন হোয়াইট যে কমিউনিটি আছে আর ব্ল্যাক কমিউনিটি, তো ব্ল্যাক কমিউনিটি মানে যারা নিগ্রো বিশেষ করে তাদের ক্ষেত্রে বডিতে ব্লাড প্রেশারটা অনেক বেশি হয়, ঠিক আছে, এটা নর্মাল। এগুলো হচ্ছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, এগুলো কোনোটাই আমরা চেঞ্জ করতে পারবো না। বেশি ইম্পর্টেন্ট কোনগুলো না, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেগুলো আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে চেঞ্জ করতে পারি। তার মধ্যে প্রথমেই যেটা আসছে ওবেসিটি বা স্থূলত্ব। ওবিস পার্সন বা যাদের ওভারওয়েট আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হাইপারটেনশন ডেভেলপ করার চান্স কিন্তু অনেক বেশি, এবং দেখা যায় যে তাদের যখন ব্লাড প্রেশার নেওয়া হয় অনেক হাই থাকে। তো ওয়েট কমানোটা কিন্তু খুব দরকার হাইপারটেনশন প্রিভেন্ট করার জন্য। নেক্সট হচ্ছে সল্ট ইনটেক, অর্থাৎ আমরা দিনে কতটা নুন খাচ্ছি। আমরা যারা দিনে 7 থেকে 8 গ্রামের থেকে বেশি নুন খাই, তাদের কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করার চান্স সব থেকে বেশি। তো আমাদের নুন খাওয়াটা কমাতে হবে। কতটা? সেটা হচ্ছে 5 গ্রাম বা তার কম, ঠিক আছে, খেতে হবে, বাট 5 গ্রামের বেশি নয়। 7 থেকে 8 গ্রাম যারা বা তার বেশি যারা নুন খান, তো তাদের ক্ষেত্রে হাইপারটেনশন ডেভেলপ করার চান্স খুব বেশি। তারপর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে ব্লাড প্রেশার বাড়ায়, সেই জন্য স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার যারা খান তাদের এটা একটু কন্ট্রোলে আনা উচিত, যাতে হাইপারটেনশন না হয়, ঠিক আছে। নেক্সট নেক্সট হলো ডায়েটারি ফাইবারস। ডায়েটারি ফাইবারস বলতে আমরা জানি যে সেলুলোজ, লিগনিন, এগুলো আমরা শাকসবজিতে থাকে, ঠিক আছে। তো ডায়েটারি ফাইবার যত বেশি খাবে তাদের কিন্তু ব্লাড হাইপারটেনশন ডেভেলপ করার চান্স তত কমে যায়, ঠিক আছে। সেজন্য ডায়েটারি ফাইবারস খাওয়াটা আমাদের খুব দরকার। আর শুধু তাই নয়, মানে হাইপারটেনশনের জন্যই না, ডায়েটারি ফাইবারস অনেক ভালো ভালো মানে আমাদের হেলথের জন্য বেনিফিশিয়াল অবভিয়াসলি। যেমন হচ্ছে কনস্টিপেশনে আমরা দিতে পারি, কোলন ক্যান্সার প্রিভেন্ট করে। শুধু তাই নয় যে ডায়েটারি ফাইবারস আমাদের ব্লাড গ্লুকোজ অ্যাবজর্পশনটা একটু হলেও কমায়, তার ফলে হচ্ছে ব্লাডের সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে অনেক সময়। ডায়েটারি ফাইবার খুবই ভালো জিনিস। নেক্সট, এটা সবাই জানতে ইচ্ছা করবে যে অ্যালকোহল কি করে। অ্যালকোহল কি ভালো না খারাপ? তো একটা হতাশার বিষয় যে না, অ্যালকোহল ভালো নয় প্রেশারের জন্য। অ্যালকোহল প্রেশার বাড়ায়, তো হাইপারটেনসিভ পেশেন্টের কিন্তু অ্যালকোহল খাওয়া উচিত নয়। তবে হ্যাঁ, একটা ভালো ব্যাপার যে অ্যালকোহলের কোনো পার্মানেন্ট ইফেক্ট থাকে না, যে অ্যালকোহল খেলাম বলে সেই যে হাইপারটেনশন বা প্রেশার বাড়লো সেটার কোনো পার্মানেন্ট এফেক্ট থাকে না, এবং অ্যালকোহল ছেড়ে দেওয়ার সাথে সাথেই প্রেশার কিন্তু অটোমেটিক্যালি কমে যায়। নেক্সট হচ্ছে যে হার্ট রেট। যে সমস্ত পার্সনদের হার্ট রেট বেশি তাদের ব্লাড প্রেশারও বেশি। নেক্সট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ইয়েস, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ধরুন সারাদিন কম্পিউটারে বসে কাজ করছে বা মোবাইলে বসে আছে, কোনো কাজ নেই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, তাদের কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করার চান্স সব থেকে বেশি। আর যারা নিয়মিত মর্নিং ওয়াক করেন বা জিম করেন, বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত থাকেন, তাদের কিন্তু হাইপারটেনশন হওয়ার চান্স অনেক কম, তাই তো ফিজিক্যাল ওয়ার্ক অবশ্যই করবে। তারপর হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, যে সমস্ত মানুষ তাদের জীবনে স্ট্রেস অনেক বেশি, অ্যাংজাইটি, স্ট্রেস সবকিছু এইগুলো আছে আর কি তাদের লাইফে, ইয়েস, তাদের হাইপারটেনশন থাকার চান্স সব থেকে বেশি। ব্লাড প্রেশারও হাই হয় এই সমস্ত পার্সনদের। নেক্সট হচ্ছে যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস। সোশিও ইকোনমিক স্ট্যাটাস যে হাইপারটেনশনে কিরকম ভূমিকা পালন করে সেটা নিয়ে এখনো রিসার্চ চলছে। তবে একটা অদ্ভুত ধরনের কন্ট্রাস্ট জিনিস দেখা গেছে। সেই কন্ট্রাডিকশনটা কিরকম না, দেখা গেছে যে ডেভেলপড যে কান্ট্রিজ গুলোতে যাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস ভালো, অর্থাৎ হায়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু নর্মাল, তাদের হাইপারটেনশন হওয়ার চান্সটাও কম। সেখানে দেখা গেছে যারা লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পার্সন, তাদের ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন বেশি দেখা গেছে। সেরকম পেশেন্ট অনেক বেশি যাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস লো। এটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি, যেমন হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, এদের কথা বলছি। আর আমাদের মতো উন্নয়নশীল বা ডেভেলপিং যে সমস্ত কান্ট্রিজ গুলো আছে, সেখানে আমার ব্যাপারটা উল্টো। আমাদের এখানে যারা হায়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস যাদের, তাদের ক্ষেত্রে হচ্ছে হাইপারটেনশনের চান্স অনেক বেশি দেখা যাচ্ছে, এবং তারা বেশিরভাগ পেশেন্টই যারা হাইপারটেনশনের হন তারা কিন্তু হায়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসে।
আর লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের রিস্কটা অনেক কম। এটা সার্ভে করে দেখা গেছে, এটা নিয়ে এখনো রিসার্চ চলছে। নেক্সট যে রিস্ক ফ্যাক্টরটা সেটা হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বা ওসিপি। ওসিপি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওসিপি আমাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য মহিলারা ইউজ করে থাকেন, ঠিক আছে। তো এই ওসিপি যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে হাইপার টেনশন ডেভেলপ করার চান্সটা অনেক বেশি, ঠিক আছে, ব্লাড প্রেশার বাড়ায়। তো যে সমস্ত মহিলাদের অলরেডি হাইপার টেনশন আছে তাদের একটু ওসিপিটা অ্যাভয়েড করাই উচিত, রাইট। এবং অন্য যে সমস্ত পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করা উচিত। আর লাস্টলি কিছু বলতে চাই যে বিভিন্ন ধরনের আরো ফ্যাক্টর যেমন হচ্ছে টেম্পারেচার, হিউমিডিটি, ওকে, নয়েজ, ভাইব্রেশন, এগুলোতেও রিসার্চ করে দেখা গেছে যে হ্যাঁ হাইপার টেনশন হওয়ার কিছু একটা এফেক্ট ফেলতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি করে যে ব্লাড প্রেশার বাড়াচ্ছে না কমাচ্ছে সেটা নিয়ে এখনো রিসার্চ চলছে। এক্স্যাক্টলি কোনো তথ্য আমরা এখনো পাইনি। তো এগুলো রিস্ক ফ্যাক্টর ভবিষ্যতে হতে পারে, রাইট। তো এই বলে হাইপার টেনশন বিষয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। A very good morning to everybody. I am Mabel Das and I am a first year student of North Bengal Medical College. Now talking about hypertension, it has certain long-term effects also. Like for example, when our BP increases, sustained hypertension increases the afterload against which the ventricle is pumping out blood. If the hypertension persists for a longer time, the left ventricle becomes hypertrophied. Now, what do you understand by hypertrophy? It means that the size increases excessively. Now, there are two main disadvantages when a left ventricle gets hypertrophied. The cardiac O2 consumption is elevated to meet the demands of the increased work of pumping out blood against an increased afterload. The cardiac O2 consumption increases still further as the ventricular muscle mass increases due to hypertrophy. This increased O2 requirement makes the heart more susceptible to myocardial ischemia. Example, angina pectoris. Now, when we come to the medications that must be followed so that our blood pressure is in control, we can go for ACE inhibitors. Now, what does this ACE inhibitors do? ACE inhibitors, they try to lower our blood pressure by relaxing the blood vessels. Okay. We can also go for diuretics. These are called water pills. These medications are designed to increase the amount of water and salt expelled from the body as urine. These are of three types, and as the requirement of the patient, these are prescribed in that manner. We can also go for beta blockers, known as beta-androgenic blocking agents. These are medications that also help to reduce the blood pressure to a certain limit. There is also calcium chain blockers. These are drugs that are used to lower your blood pressure. They work by slowing the movement of calcium into the cells of the heart, and the blood vessels, they start dilating. So why are we stressing on so much of our blood vessels to get dilated? Because whenever our blood vessels get dilated, the stretch receptors they also relax, and as a result, the amount of blood flowing through the artery and vein it's more, and so it does not create a pressure on the cardiovascular system. And of course, we can also go for vasodilators. They are same as the diuretics. Now, as we all know that hypertension is a lifestyle disorder, so it depends on how we lead our lifestyle each and every day. So physical exercise is very important. Every day we must at least exercise for 22 minutes so that it helps to
it enables in better circulation of blood in our body. We should also know how to manage our stress. We should quit smoking because smoking has an ill effect on the cardiovascular system. It increases the blood pressure. Every day, the patients who have a history of like a family history of suffering from blood pressure, like parents are suffering, the grandparents have also suffered, they should monitor the blood pressure every morning. Patients should be on low sodium diet because sodium, as we all know, that it enables to increase the blood pressure and which is not good for our health. And another thing that I wanted to stress on that I forgot to mention in the long-term effects of sustained hypertension is that prolonged hypertension is suddenly enter a phase of rapid progression characterized by arterial necrosis, palindroma, cerebral renal symptoms, and this is also known as malignant hypertension. This much I wanted to say about hypertension, and I'm done saying. So thank you. Hello. My name is Shubhajit Pal. আমি মেডিকেল মাইক অফ করো কিভাবে অফ আমি এক সেকেন্ড মিউট অপশন আছে না ঠিক আছে আমি মেডিকেল কলেজ কলকাতার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তো আজকে যে টপিকটা নিয়ে বেসিক্যালি মানে ডিসকাশন হচ্ছে সেটা হচ্ছে হাইপারটেনশন তো হাইপারটেনশন জিনিসটা আরো যে মানে কোমরবিড কন্ডিশনস আছে লাইক ডায়াবেটিস বা কোলেস্টেরল তার মতনই এটা সেগুলোর মতনই এটা একটা খুবই মানে একটা খুব মানে এমন একটা কন্ডিশন যেটাকে খুব সহজেই প্রিভেন্ট করা যায় এবং এই কন্ডিশনটাকে যদি প্রিভেন্ট করা যায় তাহলে খুব সহজেই অন্যান্য যে এফেক্ট গুলো করে হাইপারটেনশন তার থেকেও বাঁচা যায়। হাইপারটেনশন নিয়ে বেসিক্যালি তাতাল আর মাবেল যা বলেছে দ্যাট ইজ মোর দ্যান এনাফ মানে হাইপারটেনশনের সম্বন্ধে জানা এবং তাকে মানে প্রিভেনশনের জন্য। আমি এখানে বেশ কিছু কথা জাস্ট অ্যাড করতে চাই অ্যাজ এ সামারি। তো হাইপারটেনশন বেসিক্যালি একটা খুব সাইলেন্ট কিলার, কারণ এই ডিজিজটা মানে একটা মানে দীর্ঘ সময় ধরে থাকতে পারে কিন্তু কোনো রকম সিমটম দেবে, জাস্ট লাইক ডায়াবেটিস আর কোলেস্ট্রল। কিন্তু যখন এটা প্রেজেন্ট করে তখন কিন্তু এর যে সিমটমস গুলো থাকে সেই সিমটমস গুলো কিন্তু মানে খুব সিভিয়ার হয় এবং অনেক ক্ষেত্রে সেই সিমটম গুলো হয়তো আর রিভার্ট করা মানে সেগুলোকে আর রিভার্স করে নর্মাল কন্ডিশনে হয়তো ফিরিয়ে আনা যাবে না। তো এই যে হাইপারটেনশনের যে ডিফারেন্ট এফেক্টস হয় অন ডিফারেন্ট অর্গানস মানে আমাদের শরীরে বিভিন্ন অর্গানে হাইপারটেনশন যে এফেক্ট করে তার মধ্যে ম্যাক্সিমাম অর্গানই কিন্তু হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য খুব ইম্পর্টেন্ট, লাইক ব্রেন মানে আমাদের মস্তিষ্ক, হার্ট, তারপরে হচ্ছে কিডনি, চোখ, এসব ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যে এফেক্ট গুলো হয় সেগুলো কিন্তু বেসিক্যালি অনেক দিন ধরে হাইপারটেনশনটা ট্রিটমেন্ট হয়নি এবং হাইপারটেনশনটা অনেক দীর্ঘ মানে সময় ধরে খুব হাই লেভেলে মানে ব্লাড প্রেশারটা হাই লেভেলেই রয়েছে, সেই কারণে কিন্তু এই এফেক্ট গুলো হয়। এই এফেক্ট গুলো যে অর্থাৎ ব্রেনের ক্ষেত্রে অর্থাৎ মস্তিষ্কের ক্ষেত্রে স্ট্রোক অথবা মস্তিষ্কের মানে কর্মক্ষমতার পরিবর্তন, তার কারণে মাথা ব্যথা, বমি হওয়া বা হচ্ছে গিয়ে মানসিক অবস্থার পরিবর্তন, কোনো শরীরে কোনো রকম মানে হাত পায়ের কোনো বিশেষ নড়াচড়া, যেটাকে অ্যাকচুয়ালি মানে এনকেফালোপ্যাথি বলে, মানে হাইপারটেনশন রিলেটেড এনকেফালোপ্যাথি, বা আমাদের বৃক্ক বা কিডনিতে যে ড্যামেজ হয়, বা আমাদের চোখে যখন হাইপারটেনশন এফেক্ট করে তখন আমাদের চোখে যে ব্লাইন্ডনেস আছে অর্থাৎ মানে চোখে দৃষ্টি কমে যায় প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে চোখ অন্ধ হয়ে যাওয়ারও চান্স থাকে। অথবা হচ্ছে গিয়ে যদি সেটা আমরা হার্টের ক্ষেত্রে দেখি, তো হার্টের ক্ষেত্রে বেসিক্যালি যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, তো সেই জিনিসটাও হাইপারটেনশন মানে নিয়ে আসতে পারে। এই কারণে হাইপারটেনশনের প্রিভেনশন গুলো দরকার। প্রিভেনশনের জন্য বেসিক্যালি তাতাল যে মডিফাইয়েবল রিস্ক ফ্যাক্টর গুলো মেনশন করেছে, অর্থাৎ বডি ওয়েট, তার সাথে হচ্ছে ফুড হ্যাবিট, তার সাথে
হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার সাথে হচ্ছে ডিফারেন্ট ড্রাগস যেগুলো মানে বিভিন্ন ওষুধ যেগুলো খেলে হাইপার টেনশন হতে পারে, তারপরে বিভিন্ন রকম নেশা অর্থাৎ অ্যালকোহল বা স্মোকিং, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করাটা খুব জরুরি। আমি এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে হোয়াইট কোট হাইপার টেনশন। তো হোয়াইট কোট হাইপার টেনশন জিনিসটা কি না, অনেক ক্ষেত্রে মানে একটা মানুষের ব্লাড প্রেশার যদি মানে ডাক্তারের চেম্বারে গিয়ে বা হসপিটালে যদি মাপানো হয় বা রাস্তায় ধরে যদি তার ব্লাড প্রেশার মাপানো হয়, তাহলে তার ব্লাড প্রেশার, একই মানুষের ব্লাড প্রেশার বেশি পাওয়া যাবে তার যদি সেটা আমরা বাড়িতে মাপাই তার থেকে। এর কারণটা হচ্ছে সেই মানুষের মেন্টাল স্ট্যাটাস, অ্যাংজাইটি বা এই রিলেটেড কন্ডিশন। তো সেই কারণে ব্লাড প্রেশার যে ভ্যালুটা বেসিক্যালি পাওয়া যাচ্ছে সেটা একটা নির্দিষ্ট কন্ডিশনে মাপা উচিত, যে পেশেন্টের সেখানে মেন্টাল কন্ডিশন একদম স্টেবল, মানে পেশেন্টের কোনো মনে কোনো চিন্তা নেই, পেশেন্ট অ্যাংশাস নয় কন্ডিশনটা সম্বন্ধে, বা ডাক্তারের চেম্বারে গিয়ে পেশেন্টকে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে তারপরে মাপানো হয়। তো সেই কারণে অনেক সময় আমরা বাড়িতে হয়তো বয়স্ক কারোর ব্লাড প্রেশার আছে, তো সেজন্য ব্লাড প্রেশার মাপার মেশিন আছে, আমরা সেটা দিয়ে হয়তো আহ, কম বয়সী ইয়ং একজনের ব্লাড প্রেশার মাপা হলো, এবং সেই কন্ডিশনটা এমন ছিল যে সেই সময় সেই ইয়ং পার্সনটা মানে যে কম বয়সী মানুষটা তার আহ, মনে খুব অ্যাংজাইটি, সেই কারণে দেখা গেল তার ব্লাড প্রেশার হাই এলো। এবং আহ, এটা হলো কি যে যে মানুষটা আহ, বেশি বয়সী, যার অ্যাকচুয়াল হাইপার টেনশন আছে, তার ওষুধটাই কম বয়সী মানুষটা খেয়ে নিল, তখন কিন্তু তার শরীরে নানান রকম ইফেক্ট দেখা দেবে। তো এই এফেক্ট গুলো থেকে বাঁচার জন্য কিন্তু অ্যাকচুয়ালি হাইপার টেনশনটাকে নিজে থেকে ডায়াগনোসিস না করে আগে ডাক্তারকে দেখিয়ে নিয়ে তারপরে ডায়াগনোসিস করা উচিত। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আহ, অনেক সময় এটা হয় যে হাইপার টেনশন আমরা মনে করি যে খুব মানে একটা নির্দিষ্ট বয়সের পর শুরু হওয়ার কথা, লাইক মানে 40 to 45 ইয়ার্স এর পরে ডায়াবেটিস এর মতনই। কিন্তু ডায়াবেটিসও যেমন কম বয়সে হতে পারে, হাইপার টেনশনও তেমনি কিন্তু কম বয়সে হওয়া সম্ভব। তো যখন কম বয়সে হাইপার টেনশনটা হচ্ছে তখন কিন্তু মানে আমরা সেটা মানে চিন্তা করি না, কারণ হাইপার টেনশনের যে ফিচার্স গুলো আসে, অর্থাৎ মাথা ব্যথা, একটা আনইজিনেস ফিল হওয়া, মানে ভালো লাগছে না ঠিক, তারপরে একটু বমি বমি ভাব মাঝে মাঝে, কোনো সময় একটুখানি বুকটা ধড়ফড় করছে, কোনো সময় কোনো কারণ ছাড়াই খুব বেশি ঘেমে যাচ্ছি, তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছি, এই যে জিনিসগুলো হাইপার টেনশনের যে ফিচারের মধ্যে আসে, সেগুলো অনেক সময় খুব কম বয়সে দেখা যায়, কিন্তু সেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাই অনেকটা লম্বা সময় ধরে। তো কম বয়সে এই জিনিসগুলো দেখা যাওয়াটা থেকে আমি বলতে চাই যে হাইপার টেনশন কিন্তু কম বয়সেও হতে পারে। কারণ হাইপার টেনশনের যে শুধুমাত্র এসেনশিয়াল বা প্রাইমারি হাইপার টেনশন তা না, সেকেন্ডারি কারণও আছে, এবং অধিকাংশ কম বয়সের ব্লাড প্রেশারই সেকেন্ডারি যে কারণ, অর্থাৎ যে কারণগুলো আমরা জানি সেই কারণগুলোর জন্যই কিন্তু সেকেন্ডারি হাইপার টেনশনটা হয়। তো এই সেকেন্ডারি অর্থাৎ যে হাইপার টেনশন, যেখানে অ্যাকচুয়ালি হাইপার টেনশন মানুষ কম বয়সে শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়াটা দরকার। আর যদি কোনোভাবে কম বয়সে কোনো কারণ ছাড়াই হাইপার টেনশন শুরু হয়, অর্থাৎ কম বয়সে যদি এসেনশিয়াল হাইপার টেনশন হয় বা এসেনশিয়াল হাইপার টেনশন হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে হাইপার টেনশন অনেক বেশি কমপ্লিকেশন সৃষ্টি করবে। তো আহ, যে কোনো কম বয়সে যদি কোনো পেশেন্টের এই ফিচার্স গুলো আসে, যে মানে মাথা যন্ত্রণা, বমি ভাব, একটা শরীরের মধ্যে অস্বস্তি, বুক ধড়ফড়, তাহলে তার কিন্তু ডাক্তারের সাথে একবার কনসাল্ট করে নেওয়া দরকার, যে সেটা হাইপার টেনশন কিনা আদৌ। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে হাইপার টেনশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি মানে সবার আগে হচ্ছে হাইপার টেনশন সম্বন্ধে কনসিয়াসনেসটাই হচ্ছে মেন ট্রিটমেন্ট, মানে মেন প্রিভেনশন বা ট্রিটমেন্টের প্রথম স্টেপ। যে এবং একটা মানুষকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার হাইপার টেনশনটা আছে। যদি একটা মানুষ এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে না পারে যে আমার হাইপার টেনশন আছে, তাহলে অনেক সময় সেই মানুষটা সেই রোগটার ট্রিটমেন্ট করাবে না। তো সেই কারণে যদি যে ভিডিওটা দেখছে তার যদি মনে হয় যে না, আমি তো ফিট, আমি তো সবসময় ফিট থাকি, আমি খাবার ঠিকঠাক মেনটেন করি, কিন্তু আমি বলি যে এগুলো সত্ত্বেও কিন্তু হাইপার টেনশন হওয়া সম্ভব। তো সেই কারণে যদি কোনো মানুষ মনে করে যে হাইপার টেনশন না, এগুলো আছে, আমি সবকিছু ঠিকঠাক মেনটেন করছি, তাহলে আমার কেন হাইপার টেনশন, আমার কেন ব্লাড প্রেশার আসবে, এটা মনে করার কোনো কারণ নেই। তো সেই কারণে যে হাইপার টেনশন জিনিসটা
কে কিন্তু মানে যেটা হবে না, মানে এই জিনিসটার মধ্যে আগে স্বীকার করতে হবে যে আমার ডিজিজটা আছে। এটাই প্রথম প্রিভেনশনের জায়গা। দিয়ে তারপরে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। এবারে ডাক্তার প্রথমেই কিন্তু হাইপারটেনশনের জন্য মানে মেডিসিন দেবেন না। তিনি ফার্স্টে ব্লাড প্রেশার চেক করবেন। তারপরে যদি বয়স কম হয় তাহলে, যদি মানে ওবেসিটি থাকে তাহলে, ওবেসিটি থাকলে, বা যদি অ্যাংজাইটি থাকে, অ্যাংজাইটি অর্থাৎ খুব বেশি টেনশন করছে। এবারে হাইপার টেনশন জিনিসটাকে না আমরা মানে টেনশন যেটাকে অ্যাকচুয়ালি বলে সেটার সাথে অনেকে মানুষ ভুলিয়ে ফেলে। তোকে বলে যে আমার খুব টেনশন হচ্ছে। তো টেনশন হচ্ছে বলে অনেক সময় অ্যাকচুয়ালি তার হাইপার টেনশনই আছে, আবার অনেক সময় টেনশন হচ্ছে বলে তার অ্যাংজাইটি আছে। তো এই দুটো জিনিস অনেক সময় মানুষ ভুলিয়ে ফেলে। তো এই যে টেনশন জিনিসটা, বা এই যে সরি মানে এই যে হাইপার টেনশন জিনিসটা, সেটাকে প্রথমে ডাক্তার দেখবে। যদি তাকে ব্লাড প্রেশার বেশি আছে তাহলে প্রথমেই কিন্তু তাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন বলবে। যদি তার বয়স কম থাকে তো সেই লাইফস্টাইল মডিফিকেশন গুলো, অর্থাৎ যেখানে খাওয়া দাওয়ার পরিবর্তন, রেগুলার এক্সারসাইজ, তার সাথে হচ্ছে মানে ঘুম ঠিকঠাক করে হওয়াটা খুব জরুরি। তারপরে হচ্ছে জীবনে মানে লাইফে স্ট্রেস কমানো, অর্থাৎ বেশি চিন্তা না করা কোনো বিষয় নিয়ে, এই জিনিসগুলোকে ডাক্তার প্রথমে অ্যাডভাইস করবে। এবং এগুলো দিয়ে যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে তখন কিন্তু মেডিকেশন অনেক সময় ডাক্তার দেন না। কিন্তু ঘটনা হচ্ছে যে এগুলো দিয়ে অধিকাংশ সময় ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায় না, তখন ডাক্তার মেডিকেশন দেয়। এবারে একটা কথা ইম্পর্টেন্ট, যে ডায়াবেটিস, থাইরয়েডের মতো হাইপারটেনশন এমন একটা রোগ যেখানে যদি মেডিসিন শুরু হয় তাহলে সেটাকে কিন্তু ডাক্তার না বললে কোনো মতেই স্টপ করা যায় না। কারণ অনেক হাইপোথাইরয়েড যাদের থাকে তাদের ক্ষেত্রেও আমি এটা দেখেছি যে তারা এটা বারবার বলে যে আমি মেডিসিনটা কতদিন নেব। তারপরে যাদের কিডনি ডিজিজ আছে তারা ডায়ালিসিস শুরু হওয়ার সময়, মানে কিডনি যাদের খারাপ হয়ে গেছে তারা ডায়ালিসিস শুরু হওয়ার সময় বলে যে এটা আমি কতদিন করাতে হবে। তারপরে যাদের ইনসুলিন আছে তারা বলে আমরা কতদিন ইনসুলিন নেবো ডায়াবেটিসের জন্য। তো এই জিনিসগুলো তো বলা দরকার। হাইপারটেনশনও সেখানে এটা কথা ওঠে যে কতদিন নেব। কতদিনের উত্তরটা হচ্ছে যে ব্লাড প্রেশার কি নিজে থেকে কন্ট্রোলে থাকছে? থাকছে তো না, ব্লাড প্রেশার আপনা থেকে মানে বেড়ে রয়েছে। তো সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। তো এবারে এই জন্য মেডিকেশন কিন্তু নিতে হবে। এবার এই যে মেডিসিন গুলো সেটা একটা নির্দিষ্ট টাইমেই নিতে হবে, আর একদম ওই নির্দিষ্ট টাইমে সেটাকে মেনটেন করতে হবে। কারণ যদি দেখা যায় যে হাইপারটেনশনের একটা মেডিসিন যদি আমি আহ, অন্য টাইমে নিই, তাহলে ধরা যাক আমাকে একটা মেডিসিন দেওয়া হয়েছে, আমাকে ডাক্তার বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা মেডিসিন খেয়ে নিতে। তো আমি সেটাকে না করে আমি কি করলাম, আমি সেটাকে রাতের বেলা খেলাম। এবার একটা ইন্টারেস্টিং জিনিস, যে আমরা যখন রাতের বেলা ঘুমাই তখন কিন্তু আমাদের নর্মালি ব্লাড প্রেশারটা একটু কম থাকে। তো এবারে রাতের বেলা যখন মেডিসিন নিলাম তখন ব্লাড প্রেশার আরো কমে গেল, এত কমে গেল যে সেই ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য আমাদের ভাইটাল যে অর্গানস আছে, অর্থাৎ ব্রেন বা নার্ভ, মানে বিভিন্ন রকম স্নায়ু, চোখ বা কিডনি, এসব জায়গাতে না মানে ব্লাডটা যাওয়াটাই কমে গেল। তো আমরা যেহেতু টাইমটা চেঞ্জ করলাম ব্লাড মানে বেসিক্যালি মেডিসিন নেওয়ার, তার কারণে ব্লাড প্রেশারটা বিভিন্ন অর্গানে চেঞ্জ হয়ে গেল। তো এই যে ব্লাড প্রেশারটা চেঞ্জ হলো বিভিন্ন অর্গানে, বেসিক্যালি কমে গেল, খুব বেশি পরিমাণে কমে গেল, সেই কারণে কিন্তু পেশেন্টের সেই অর্গান গুলো ড্যামেজ মানে এফেক্ট হতে পারে। তো আমরা একদিকে যেমন দেখেছি যে হাইপার টেনশন থাকলে এফেক্ট হতে পারে, তেমনি আমরা দেখছি ব্লাড প্রেশার কমে গেল এফেক্ট হতে পারে। তো সেই কারণে মেডিসিনটা একটা নির্দিষ্ট টাইমে নিতে হবে, আর ডাক্তারকে না দেখিয়ে কোনোভাবেই মেডিসিন বন্ধ করা যাবে না। রেগুলার ব্লাড প্রেশার চেক আপ করাতে হবে। ব্লাড প্রেশার চেক আপের জন্য এখন সবাই একটা জিনিস মনে করে যে মানে এখন অনেকে আছে যারা ব্লাড প্রেশার মেপে দেন টাকা নিয়ে। তাছাড়া এখন অনেক ডিজিটাল ব্লাড প্রেশার মাপার যন্ত্র কিনতে পাওয়া যায়। সেগুলোকে বেসিক্যালি ওই মানে যেগুলো যেমন ডায়াবেটিস মাপার যে যন্ত্রগুলো থাকে সেরকমই ব্লাড প্রেশার মাপারও যন্ত্র আছে। তো সেই ব্লাড প্রেশার মাপার যন্ত্রগুলো ব্যবহার করে মানে একটা নির্দিষ্ট টাইমে ব্লাড প্রেশারটা চেক করে নেওয়া যায়। এগুলো তো খুব সুবিধা হয়। কেন সুবিধা হয় যে বেসিক্যালি অনেক সময় কি হয় যে ব্লাড প্রেশার বাড়লেও মানে আমি তো ভাবছি আমি কন্ট্রোলে আছি কিন্তু বেড়ে গেছে বুঝতে পারছি না, তখন কিন্তু এই মানে ব্লাড প্রেশারটা মেপে নিলে সেটা সুবিধা। এরপরে আসছি আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে বেসিক্যালি যেটা এখানে বলাটা বেশি জরুরি যে মানে মেডিসিন। তো মেডিসিনের আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে যে মানে স্কিপ করে যাওয়া। মানে ধরা যাক আমি রেগুলার মেডিসিন মানে আছে, যার ধরা যাক আমার ব্লাড প্রেশার আছে, আমি রেগুলার মেডিসিন নিচ্ছি, যদিও বা আছে। তো তো এই রেগুলার যে মেডিসিন আমি নিচ্ছি, তো
সেই সময় একটা সার্টেন মানে একটা নির্দিষ্ট সময় পরে আমি কি করলাম একদিন হঠাৎ করে সকালবেলা মেডিসিনটা দিতে ভুলে গেছি। আমি বললাম যে আমি তো ওই সির ভিডিওটা দেখেছিলাম যে বলেছে যে রাতে সকালের মেডিসিন রাতে নিতে না, তাহলে আমি রাতের বেলা মেডিসিন নেবো। দিয়ে আমি কি করলাম মেডিসিনটা ওই দিনকে স্কিপ করে গেলাম। সকালে মেডিসিন নিতে ভুলে গেছি। আমাকে বলেছিল যে ডাক্তার বলেছে খাওয়ার আগে সকালবেলা উঠে খেতে, ভুলে গেছি, আমি খাবার খেয়ে ফেলেছি, এবার তো আমি মেডিসিন নেবো না। তো তাহলে আমি কি করলাম ওই দিনের মেডিসিনটা স্কিপ করে গেলাম। এবারে পরের দিন হলো কি, পরের দিন সকালবেলা আমার স্ট্রোক হয়ে গেল। এবার ঘটনাটা কেন হচ্ছে, এটা কারণ হচ্ছে যেহেতু আমরা মেডিসিন খাচ্ছি, তো সেই মেডিসিনের এফেক্টের কারণেই হচ্ছে কি আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকে। এবার যদি কোনো সময় আমরা যদি সেই মেডিসিনটাকে হঠাৎ করে বন্ধ করে দিই, তখন কিন্তু সেই মানে মেডিসিনটা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু আমাদের ব্লাড প্রেশারটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। এই হঠাৎ করে অনেক বেড়ে যাওয়াটাকে কিন্তু বেসিক্যালি মানে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলছি। তো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যেটা মাবেল মেনশন করলো, যে তো সেটাতে কি হয়, অ্যাকচুয়ালি কোনো একটা নর্মাল পার্সন যার ব্লাড প্রেশার আগে হাই ছিল না হঠাৎ করে বেড়ে গেছে, অথবা কোনো একটা মানুষ যার হাইপারটেনশন আগে বেশি মানে যার আগে ব্লাড প্রেশার বেশি ছিল, কিন্তু তারপরে হঠাৎ করে একদিন বেড়ে গেছে। হঠাৎ করে বেড়ে যাওয়াটা কি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। ব্লাড প্রেশার কত সেটা ম্যাটার করে না, হঠাৎ করে বাড়াটাই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। এবং ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অবভিয়াসলি ব্রেন এফেক্টেড হবে, চোখ এফেক্টেড হবে, কিডনি এফেক্টেড হয়। আর এই যে ব্রেন, চোখ, কিডনি এগুলো খুব ইম্পর্টেন্ট অর্গান, তো এই জিনিসগুলো এফেক্টেড হতে পারে, তবে হবেই তা নয়। তো এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন জিনিসটাকে বোঝার বেসিক্যালি চোখের বা কিডনির বিষয়টা তো মানে আমরা বুঝতে পারবো না, কারণ সেটা একদম সঙ্গে সঙ্গে বোঝা যায় না, কিন্তু ব্রেনেরটা বোঝা যায়, সেজন্য ব্রেনেরটা আমি বলছি। তো ব্রেনের যে অ্যাকচুয়ালি ব্রেনে যখন এফেক্ট করছে, তখন আইদার সেখানে স্ট্রোক হতে পারে অথবা এনসেফালোপ্যাথি হতে পারে। স্ট্রোকের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি স্ট্রোক মানেটা কি, মানে ব্রেনে যে ব্লাড যাচ্ছিল সেই ব্লাডটা আইদার যাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো একটা কিছু সেখানে ব্লাডটাকে যেতে দিচ্ছে না, অথবা সেই ব্লাডটা ফেটে মানে যে ধমনির মধ্যে দিয়ে ব্রেনে যাচ্ছিল সেই ধমনি ফেটে পুরো ব্রেনের চারপাশে ছড়িয়ে গেছে। তো সেখান থেকে স্ট্রোক জিনিসটা আসে, যেখানে এই জিনিসটা যে ব্রেনের যে পার্টটাকে এফেক্ট করছে, সেই পার্টটা আমাদের শরীরের যে যে অংশকে কন্ট্রোল করে সেই সেই অংশে এফেক্ট দেখতে পাওয়া যায়। তো স্ট্রোকের সিমটম পেতে পারি আমরা, অথবা আহ, অথবা অনেক সময় কি হয় যে আমরা হচ্ছে গিয়ে দেখতে পাই যে সেই পেশেন্ট হচ্ছে গিয়ে কথা বলতে পারছে না, মানে কথা বলাতে কোনো একটা সমস্যা হচ্ছে, অথবা তার কথার মধ্যে কেমন একটা অপ্রাসঙ্গিক ভিত্তি রয়েছে। এই জিনিসগুলো যখন হয়, তখন কিন্তু এটা বুঝতে হবে যে সেই পেশেন্টের কিন্তু মনে হচ্ছে একটা ব্রেনে এই হাই ব্লাড প্রেশারটা ব্রেনে কোনো না কোনো একটা এফেক্ট করেছে। আচ্ছা, এর পরের বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন যখন হচ্ছে, তখন অবভিয়াসলি পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে, এবং তার সাথে হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা ঠিকঠাক করে ম্যানেজ করবে। আর এখানে আরেকটা যেটা মানে ইম্পর্টেন্ট বিষয়, যেটা ব্লাড প্রেশারের ক্ষেত্রে খুব বলা দরকার, সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা তো নিজের মধ্যে রাখতেই হবে, যে আমি অ্যাকসেপ্ট করছি আমার ব্লাড প্রেশার আছে এবং আমাকে মেডিসিনটা রেগুলার নিতে হবে। তো সেরকম ভাবে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আহ, ধরা যাক আমি ফিট, ঠিক আছে, এবং আমি এক্সারসাইজ করি রেগুলার। তো এবার আমি একজনকে অ্যাডভাইস করছি যে তার ধরা যাক ব্লাড প্রেশার আছে, তাকে আমি অ্যাডভাইস করলাম যে আহ, তুই মেডিসিন ছেড়ে দে, দিয়ে তুই রেগুলার এক্সারসাইজ কর, আমি যেমন এক্সারসাইজ করছি, আমি যেমন ফুড হ্যাবিট মেনটেন করছি তেমন কর। এই জিনিসটা যেন ভুলেও না না করা হয়। মানে আমার ক্ষেত্রে ফিট থাকার জন্য, ফুড হ্যাবিট ঠিকঠাক রাখার জন্য ব্লাড প্রেশার নেই, তার ক্ষেত্রে ওগুলো করার পরও ব্লাড প্রেশার আসতে পারে। তো এটা বলার মানে এটা অনেক সময় অনেক মানুষ অ্যাডভাইস করে, মানে এটা আমাকেও অনেকে অ্যাডভাইস করেছে, এবং আমি শুনেওছি অনেকে অ্যাডভাইস করতে যে প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ যদি একবার শুরু হয় বন্ধ হয় না। তো সেই কারণে ওগুলো যেন ভুলেও ডাক্তারের কাছে ওসব ওষুধের কথা বলার দরকার নেই। আগেই ডাক্তারকে বলতে হবে যে ডাক্তারবাবু আর কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই, আমি কি খাওয়া দাওয়া কমিয়ে, আমি কি নুন খাওয়া কমিয়ে, আমি কি রোজ এক্সারসাইজ করে এটা কন্ট্রোল করতে পারবো না? সেগুলো কন্ট্রোল করা সম্ভব যখন ডায়াবেটিস বা যখন হাইপারটেনশন আসেনি, সেই সময় যদি এগুলোকে শুরু করা হয়, তাহলে এই জিনিসটা কন্ট্রোল করা সম্ভব। এরপরে আসা যাক একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি এই জিনিসটা নিয়ে চিন্তা করি না, যে সেটা হচ্ছে যে কিছু মানে
হাইপারটেনশনের ক্ষেত্রে কিছু সিচুয়েশন আছে যেখানে হাইপারটেনশনটা বেসিক্যালি মানে হয়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি মানে অনেক সময় সেই যে হাইপারটেনশনটা হয়ে রয়েছে সেই হয়ে মানে ব্লাড প্রেশারটা বেশি রয়েছে সেটা ইটস ওকে, ঠিক আছে। তো এই ব্লাড প্রেশারটা বেশি হয়ে রয়েছে এটা কেন, মানে কেন হয়ে রয়েছে ব্লাড প্রেশার? তার কারণ হচ্ছে অনেকদিন ধরে বেশি পরিমাণে প্রেশার হচ্ছিল। তো এই প্রেশার যদি বেশি হয়ে রয়েছে তার কারণটা অনেক সময় কি হতে পারে না, সেটা হচ্ছে কিডনি, মানে কিডনির একটা বিশেষ ডিজিজে আমাদের শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায়। আগেকার দিনে বাবা মারা মানে এখনো বলে, বাবা মারা বলে যারা একটুখানি আগেকার দিনের লোক, তারা বলেন যে নুন খেতে না, নুন খেলে কি হয় রক্ত জল হয়ে যায়। তো এই কথাটা আমি শুনেছি যে বাবা মারা বলছে যে নুন খেতে না রক্ত জল হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি কনসেপ্টটা কোনোদিন পেতাম না যে নুন খেলে রক্ত কি করে জল হতে পারে। ওরা শুনে এসে ওরা বলেছে, কিন্তু ঘটনাটা হচ্ছে নুন যখন আমরা খাচ্ছি তখন আমাদের শরীরে সেই নুনটা বেড়ে যাচ্ছে। এবারে বর্ষাকালে দেখা যায় কি যে নুনের মধ্যে জল জল। তো সেরকম ভাবে যখন নুন আমাদের শরীরে বেড়ে যাচ্ছে তখন সেই নুনের টেন্ডেন্সি হচ্ছে কি যে রক্তের মধ্যে জলকে ধরে রাখা। তো ঠিক সেই কারণে কিডনি এবং কিডনির কিছু ডিজিজেও এই নুনটা বেশি পরিমাণে আমাদের শরীরে মানে রয়ে যায়, বেরোতে পারে, ঠিক আছে। সেই কারণে আমাদের শরীরে জলের পরিমাণ বেড়ে যায়। তো জলের পরিমাণ যখন আমাদের শরীরে বেড়ে যাচ্ছে তখন কিন্তু আহ, আমাদের শরীরে রক্তের যে পরিমাণ সেটাও বেড়ে যাচ্ছে। রক্তের পরিমাণ যখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে যে ব্লাড প্রেশারটা বাড়ার চান্স। তবে যখন ব্লাড প্রেশার যখন আস্তে আস্তে বাড়ছে তখন আমাদের শরীরের নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেই ব্লাড প্রেশারটা মানে ব্লাড প্রেশার বাড়লে তার কারণে শরীরে কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো কিন্তু হয়ে যাচ্ছে। এবারে যদি সেই পরিবর্তনগুলো হয়ে যাওয়ার পরে যদি আমরা হঠাৎ করে ব্লাড প্রেশারটাকে কমিয়ে দিই তখন কিন্তু শরীরে অনেক রকম এফেক্ট হবে। তো সেই কারণে যদি কারো হাইপার টেনশন অনেক দিন ধরে থাকে এবং ধরো যাক আমি একটা সিচুয়েশনের কথা বলছি যে একজনের বয়স 70 ইয়ার্স, তার হাইপার টেনশন আছে এবং হাইপার টেনশনের ওষুধ খেয়ে যে ব্লাড প্রেশার কন্ট্রোলে রেখে। একজনের বয়স 45 to 50 ইয়ার্স, তার সে হঠাৎ করে ব্লাড প্রেশার চেক করলো, দেখা গেল যে তার হাইপার টেনশন এবং সে সেই 70 ইয়ার্স এর লোকটার ওষুধটা খেয়ে নিল ব্লাড প্রেশার কমানোর জন্য। তার কিন্তু হাইপার টেনশন অনেক বেশি ছিল। 70 ইয়ার্স এর যে লোকটা আছে তার ওষুধটা খেয়ে ওই 45 বা 50 55 ইয়ার্স এর লোকটার মানে ব্লাড প্রেশার একবারে নর্মালে চলে আসতো। অতটা পরিমাণ হাই ব্লাড প্রেশার থেকে একবারে নর্মালে চলে আসার কারণে কিন্তু শরীরে অনেক ক্ষতি হতে পারে। সেই কারণে তো এই লোকটাকে কোনোভাবেই ডাক্তারকে না দেখিয়ে ওষুধটা কিন্তু নেওয়াটা উচিত নয়, যেটা আমি বারবার এমফাসিস করছি, 3টে এক্সাম্পল দিয়ে বলেছি আমি। তার কারণ কিন্তু এই মেডিসিনের ভ্যারাইটির জন্য ব্লাড প্রেশার ভ্যারি করতে পারে। এবং খুব ইম্পর্টেন্ট যে আমরা অনেক সময় মনে করি যে কোনটা খারাপ, হাই ব্লাড প্রেশার খারাপ না লো ব্লাড প্রেশার খারাপ। অ্যাকচুয়ালি বলতে গেলে নর্মাল ব্লাড প্রেশার ইজ বেস্ট। তবে যদি অ্যাকিউট এফেক্ট দেখা হয়, অ্যাকিউট এফেক্ট মানে সঙ্গে সঙ্গে এফেক্ট, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে লো ব্লাড প্রেশার ইজ মাচ ব্যাড, মানে ওটা কিন্তু অনেকটাই খারাপ, লো ব্লাড প্রেশারটাই অ্যাকচুয়ালি ক্ষতি করে। এবং ডাক্তাররা লো ব্লাড প্রেশারটাকেই অনেক সময় ভয় পান এবং অধিকাংশ অ্যাকিউট কন্ডিশন যেখানে কিন্তু লো ব্লাড প্রেশারটাই তৈরি হয়, যেখানে ধরা যাক আহ, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে অথবা ডেলিভারির পরে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে বাচ্চার ডেলিভারির পরে প্রেগনেন্ট মাদারের যখন ডেলিভারি হয় তারপরে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে ধরা যাক অপারেশন করতে গিয়ে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়েছে, তখন কিন্তু লো ব্লাড প্রেশার তৈরি। তো আমি যদি সেই লো ব্লাড প্রেশারটাকে ওষুধ খেয়েই তৈরি করে ফেললাম তখন কিন্তু আমার শরীরে অনেক রকম এফেক্ট হতে পারে। তো মেডিসিনটাকে কিন্তু দয়া দয়া করে টাইমলি নিতে হবে এবং তার সাথে সেই মেডিসিনটা যেন কোনো অন্য লোক না নেয় সেদিকেও খেয়াল রাখতে হবে। লোকের মধ্যে ভুল অ্যাওয়ারনেস যে মেডিসিন ছেড়ে দেওয়া যেতে পারে যদি আমি ঠিকঠাক করে লাইফস্টাইল মেনটেন করি, এই ভুল অ্যাওয়ারনেস গুলোকে বন্ধ করতে হবে। যাদের ব্লাড প্রেশারের হাই থাকার টেন্ডেন্সি আছে তাদেরকে মদ এবং সিগারেট এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড বা বন্ধ করে দেওয়াটা বেটার, না পারলে কমাতে হবে যতটা পারা যায়। তার সাথে হচ্ছে ডেইলি যে নুন খাওয়াটা সেটার পরিমাণ কমাতে হবে, তেলের পরিমাণ কমাতে হবে অবভিয়াস। আর তার সাথে বেশি পরিমাণে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, বেসিক্যালি নিজের ভুঁড়িটাকে কমানোর চেষ্টা করতে হবে, যেটা আমরা কেউই পারি না, ইনফ্যাক্ট আমিও। আর তার সাথে হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে স্ট্রেস যেটা আছে সেই স্ট্রেসটাকে কমাতে হবে। দিনের মধ্যে মানে বেসিক্যালি একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে হবে
যেটা নিজের ভালো লাগে সেটাই করতে হবে লাইফে। কোনো জিনিস নিয়ে বেসিক্যালি ডিপ্রেশন যেটা বলি, ডিপ্রেশনও কিন্তু হাইপার টেনশনের কারণ হতে পারে। তো ডিপ্রেশনের মধ্যে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ডিপ্রেশন জিনিসটাকে বুঝতে পারি না, কিন্তু ডিপ্রেশনের মধ্যেও হাইপার টেনশন আসতে পারে। তো ডিপ্রেশন জীবনে আসতে দিলে চলবে না, কোনো জায়গায় অ্যাংজাইটি আনা যাবে না। আর এটাকে স্বীকার করতে শিখতে হবে যে হাইপার টেনশন একটা ডিজিজ। হাইপার টেনশন যদি কারোর হয় তাহলে সেটাতে মেডিসিন খেলে সেটা ঠিক হয়ে যেতে পারে। হাইপার টেনশন হওয়া মানে আমার জীবন শেষ হয়ে গেল এমনটা ভাবার কোনো কারণ নেই, বা হাইপার টেনশন হওয়া মানে আমি সমাজের মধ্যে অচ্ছুত হয়ে গেলাম এমনটা ভাবার কোনো কারণ নেই। হাইপার টেনশন ডায়াগনোসিস হওয়াটা খুব ইম্পর্টেন্ট, তাহলেই সেটা থেকে সুস্থ হওয়া মানে সুস্থ না হলেও সেটা থেকে সুস্থ জীবনযাপন করা সম্ভব। আর তার সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যদি বাড়িতে কারো যদি হাইপারটেনসিভ থাকে, তার যদি কোনো রকম মানে মানে মানসিক কোনো পরিবর্তন হয়, হঠাৎ করে যে কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না ঠিক করে, হাত পায়ের বিশেষ একটা অংশ হঠাৎ করে নড়াচড়া করছে, এইরকম জিনিস যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু তাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। তার সাথে হাইপার টেনশনের জন্য একটা রেগুলার ডাক্তারের সাথে চেক আপ থাকাটা খুব জরুরি। আর নিয়মিত নির্দিষ্ট টাইমে মেডিসিন নিতে হবে। আর চেষ্টা করতে হবে যে যদি সেটা যে টাইমে বলেছে সেই টাইমের 1-2 ঘন্টা 3 ঘন্টা যদি লেটও হয়ে যায় তাও মেডিসিনটা নিয়ে নেওয়া। তবে ভুলেও মানে একদম সকালের মেডিসিন রাতে বা রাতের মেডিসিন সকালে এইরকম চেঞ্জ যেন না হয়, তাহলে কিন্তু মেডিসিনের এফেক্ট ঠিকঠাক করে থাকবে না। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে রেগুলার মানে বেসিক্যালি এক্সারসাইজটা সেটা যে কোনো বয়সেই হোক না কেন করা জরুরি। আর এই বলে আমি আজকের এই যে হাইপার টেনশনের যে বক্তব্য সেটা আমি শেষ করলাম আমার তরফ থেকে। থ্যাংক ইউ। মাইকটা অন কর, মাইকটা অন কর, মাইকটা অন করে বল। Thank you, Tatal, Mabel, and Shubhajit, and for such a wonderful live session. Some things to be kept in mind from this wonderful live session are as follows. First thing, the foods and drinks which you should avoid in hypertension are salt, first of all, sugar, most importantly, and then your pickles, frozen pizza, canned soups, tomato products, and packaged foods, and most importantly, red meat you should avoid if you are having hypertension. And to prevent hypertension, you should keep in mind the following 5 steps. First of all, you should have a healthy night's sleep for a period of 7 to 8 hours. Have a healthy, balanced diet. Keep yourself physically active all the time. Avoid smoking and drinking, and keep yourself at a healthy weight. Maintain your body weight. Don't let yourself become obese. That's all I had to say. Thank you, everyone. Thank you for your cooperation. Thank you for supporting us as you have been always been doing. We are again coming live today evening with our next topic of discussion, that is heart problems. Stay tuned. Thank you. Take care. Bye bye. কেউ কোনো কমেন্ট দিয়েছে কিনা দেখা